বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ এমসিকিউ ব্যাচ 2026-এর 15তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 15তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 166 থেকে। কত বলেন? ধারা 166। তো সরি, 164 থেকে, ধারা 164। আচ্ছা, তাহলে 164 দ্বারাই আলোচনা করছে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য রেকর্ড করা, রেকর্ডিং কনফেশনাল স্টেটমেন্টস, বিবৃতি এবং দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করার ক্ষমতা। দেখেন, গতদিন যখন আমরা পড়েছি, গতদিন আমরা একজন পুলিশ কর্মকর্তা তদন্তের স্বার্থে যিনি ঘটনা সম্পর্কে জানে তার বিবৃতি রেকর্ড করে কত ধারায়? 161 ধারায়। পুলিশ কিন্তু আসামির কোনো বিবৃতি রেকর্ড করতে পারে না, কিন্তু ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আসামির বিবৃতিও রেকর্ড করতে পারে, আবার যিনি ঘটনা সম্পর্কে জানে তার বিবৃতিও রেকর্ড করতে পারে। তো এখানে ঘটনা সম্পর্কে যারা জানে তাদের যে বক্তব্য রেকর্ড ম্যাজিস্ট্রেট করে, এটার বলে স্টেটমেন্ট। এটার বলে কি বলেন? স্টেটমেন্ট। এটা একটু চালু চালু করে দেন। এটাকে বলে স্টেটমেন্ট। আর আসামির যেটা করে এটার বলে দোষ স্বীকার। আসামির যেটা করে ওটার কি বলে? দোষ স্বীকার। এখন আমাদের জানা দরকার যে দোষ স্বীকার আসলে কি জিনিস। প্রথমত, একটা মামলায় যে বিষয় নিয়ে বিচার হচ্ছে, এই বিষয় নিয়ে একটা মামলায় দুইটা বিষয়ে সাক্ষীরা সাক্ষ্য প্রদান করতে পারে। দুইটা বিষয় কি কি? একটা হলো বিচার্য বিষয়, আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। তো বিচার্য বিষয় কি? বিচার্য বিষয় হলো, ধরেন একটা হত্যা মামলার বিচার হচ্ছে যে অমুক অমুকরে হত্যা করছে কিনা, এটা হলো সরাসরি বিচার্য বিষয়। আর হত্যা করার আগে বা পরে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, বা তাদের মধ্যকার কোনো শত্রুতা ছিল কিনা, হত্যা করার আগে বা পরের যে ঘটনাগুলো, এটার বলে কি? প্রাসঙ্গিক বিষয়। তো এখন কোনো একটা মামলা সম্পর্কে যখন কোনো একজন ব্যক্তি যে কোনো কথা বললে, সেটা বিচার্য বিষয় সম্পর্কেও হইতে পারে, সেটা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেও হতে পারে। অর্থাৎ বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, তালিলিক বা ডিজিটাল রেকর্ডকে বলে অ্যাডমিশন, স্বীকৃতি। কি বলেন? অর্থাৎ একটা মামলা সম্পর্কে যদি কোনো ব্যক্তি কোনো কিছু জানে, তিনি যে বিবৃতি প্রদান করেন, সেটারই বলে কি? স্বীকৃতি। হতে পারে যদি বললো যে আমি দেখছি নির্মল দিন মোহাম্মদ সাহেবরে খুন করছে, এটাও স্বীকৃতি। আবার আমি দেখছি যে নির্মল অমুকের রে একটা সোয়ার দিছে, এটাও কি? স্বীকৃতি। আমি দেখছি যে নির্মল দৌড়াচ্ছে, এটা একটা কি? স্বীকৃতি। অর্থাৎ মামলা সম্পর্কে যাই বলি না কেন, এটা কি? স্বীকৃতি। এখন স্বীকৃতির ইংরেজিতে বলে অ্যাডমিশন। এখন স্বীকারোক্তি জিনিসটা কি? স্বীকারোক্তি হলো যে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন প্রথমত এটা একটা স্বীকৃতি। কারণ নিজের দোষ নিজে স্বীকার করলে এটা তো বিচার্য বিষয়ের সাথেই সম্পর্কিত। তাহলে প্রথমত যে আমি যদি বলি আমি হত্যা করেছি, তাহলে এটা আমার বিচারের সাথেই সম্পর্কিত, এটার প্রথম হচ্ছে স্বীকৃতি। পরবর্তীতে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন এই স্বীকৃতিটা হয়ে যাচ্ছে আপনার স্বীকারোক্তি। দোষ স্বীকার বা অপরাধ স্বীকার ইংরেজিতে বলে কনফেশন। বুঝতে পারছেন? তাহলে অপরাধ স্বীকার ব্যাপারটা হলো যে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটারে কি বলে? স্বীকারোক্তি। যদি এরকম বলি যে আমি দেখছি নির্মল দিন মোহাম্মদ সাহেবরে হত্যা করছে, এটা নিজের দোষ নিজে স্বীকার করি নাই, এটা নির্মলের দোষ স্বীকার করতেছি আমি, যে নির্মল অমুক হত্যা করছে, এটা কিন্তু স্বীকারোক্তি না, এটা কি? স্বীকৃতি বা অ্যাডমিশন। কিন্তু আমি যদি বলি যে আমি অমুক হত্যা করছি, তখন এই এই প্রথমত এটা হলো স্বীকৃতি, পরবর্তীতে এটা কি? স্বীকারোক্তি। বুঝতে পারছেন? যে তাহলে আমার এই বিষয়গুলো জানতে হবে। আমরা স্বীকৃতি স্বীকারোক্তি বেশ কয়েক জায়গায় পাবো। আমরা দেওয়ানি মামলায় পাবো, আমরা ফৌজদারি মামলায় পাবো, আমরা সাক্ষ্য আইনে পাবো, দেওয়ানি কার্যবিধিতে পাবো। দেওয়ানি কার্যবিধিতে আছে 12 আদেশ। ফৌজদারিতে তো এই যে 164-এ পেলামই। আমরা সাক্ষ্য আইনে পারবো 24 থেকে 30 ধারা। এই স্বীকারোক্তি স্বীকৃতি এগুলো সম্পর্কে মোটামুটি আছে। তো তাহলে
যদি একটা মামলা সম্পর্কে যা জানে তাই যদি কেউ বলে, প্রথমত সেটা হচ্ছে স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, সেটা প্রথমত স্বীকৃতি, পরবর্তীতে সেটা কি বলেন, স্বীকারোক্তি। ধন্যবাদ। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির 164 ধারায় ম্যাজিস্ট্রেট এই কোন বিবৃতিও রেকর্ড করতে পারে, আবার দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ যে কোনো বিবৃতি, এটা বললেন বিবৃতি বা স্টেটমেন্ট, বিবৃতি বা স্টেটমেন্ট, একটু দাঁড়ান। হ্যাঁ বলেন। আচ্ছা ধন্যবাদ। তো দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন, স্বীকারকারীকে অবশ্যই বুঝিয়ে দিবে যে তিনি স্বীকারোক্তি করতে বাধ্য নয়। তিনি যদি স্বীকারোক্তি করে তাহলে উহা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। দোষ স্বীকার রেকর্ড করার আগে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে বুঝাই দিবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না। যদি আপনি দোষ স্বীকার করেন তাহলে এটা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। তো আপনি যদি মনে করেন যে আপনি স্বীকার করবেন, তাহলে আপনি করবেন, আর না করলে আপনার জোরাজোরি করা হচ্ছে না। আচ্ছা, এখন তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 164 ধারায় ম্যাজিস্ট্রেট কি কি রেকর্ড করতে পারে, বিবৃতি বা স্টেটমেন্ট বা কি বলেন, দোষ স্বীকারোক্তি। তো এর মধ্যে বিবৃতি বলতেছে কারে? বিবৃতি হলো যখন আসামি ছাড়া অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে যা বলে এটাকে বলে বিবৃতি। আর আসামি যখন নিজের দোষ নিজে স্বীকার করতেছে তখন এটা হয়ে যাচ্ছে কি, স্টেট, তখন এটা হয়ে যাচ্ছে কনফেশন। বুঝছেন? তাহলে পরীক্ষায় যদি আসে যে দোষ 164 এ ম্যাজিস্ট্রেট কি কি রেকর্ড করতে পারে, কি কি পারে বলেন? বিবৃতি বা দোষ স্বীকার। বুঝছেন? এখন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন কোন ম্যাজিস্ট্রেট 164 ধারায় দোষ স্বীকার রেকর্ড করতে পারে। প্রথমত দেখেন, 1 নাম্বার আন্ডারলাইন করবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকা হইলে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকার বাইরে হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা কি জানলাম যে আহ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি দোষ স্বীকার রেকর্ড করতে পারে? পারে না। যদি তারা বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাও পারবে না। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, পারে যদি তারা কি দেওয়া হয়, বিশেষ ক্ষমতা। বাট বিশেষ ক্ষমতা না দিলে কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে না। তো তাহলে আমরা যেটা জানবো, তাহলে আমরা জেনে গেলাম যে দোষ স্বীকার কে কে রেকর্ড করতে পারে। বলেন তো ভাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট কি দোষ স্বীকার রেকর্ড করতে পারে কিনা? নির্বাহী ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করতে পারবে? পারবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি যে যখন কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, মানে একটা এই যে দোষ স্বীকার বা স্টেটমেন্ট 164 যে রেকর্ড হবে, এটা কখন রেকর্ড করা হবে? ফৌজদারি কার্যবিধির 164 ধারার ম্যাজিস্ট্রেট যে কোনো বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে, আন্ডারলাইন করবেন, তদন্তের যে কোনো পর্যায়ে, তদন্তের যে কোনো পর্যায়ে। তারপরে আন্ডারলাইন করেন তদন্তের পরে, কিন্তু অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। তদন্তের পরে কিন্তু কি বলেন, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো 164 এর যে দোষ স্বীকার, এটা আপনার করতে হবে চার্জ গঠনের আগে। চার্জ গঠনের আগে, চার্জ গঠনের পরে কিন্তু আর এটা করা যাবে না। তাহলে 164 এর দোষ স্বীকার সঞ্চিতা কখন করতে হবে? চার্জ গঠনের আগে। 364 ধারার বিধান 100, এখানে পৃষ্ঠা দিয়ে একটা কথা লেখেন। 364 ধারার বিধান 164 ও 342 ধারার ক্ষেত্রে প্রযোজ্য। মানে 164 ধারায় বলছে দোষ স্বীকার কে রেকর্ড করতে পারে, আর দোষ স্বীকার কোন কোন পদ্ধতিতে রেকর্ড করবে এই বিধানটা বলছে 364 ধারায়। কত ধারা বলেন? দোষ স্বীকার রেকর্ড করার যে ক্ষমতা, এটা হলো 164, আর কোন পদ্ধতিতে করবে এটা কত? 364। বুঝছেন? আপনি বললেন যে আমি
ভাত তরকারি খাই, খান তো ঠিক আছে, এই যে যে খাওয়ার কথা, আপনার যে খাওয়ার ক্ষমতা আছে এটা হলো 164। আর ভাত তরকারি কোন কোন পদ্ধতিতে খাই, শাক খাই না মাছ খাই না আগে ভাত খাই আগে ডাল খাই, এই যে যে পদ্ধতি, এই পদ্ধতিটা আছে কততে? 364। বুঝতে পারছেন? তাহলে মূল বিষয় হলো যে দোষ স্বীকার রেকর্ড করে 164 দ্বারাই, কিন্তু দোষ স্বীকার রেকর্ডের ক্ষেত্রে দোষ স্বীকারের ভাষা কি হবে, দোষ স্বীকারে কে কে সিগনেচার করবে, এই বিধিবিধান গুলো আলোচনা করছে কত ধারায়? 364 দ্বারায়। ধন্যবাদ। এরপরে এক জায়গায় একটু লেখেন যে 364 ধারা অনুসারে, আর এক জায়গায় একটু লেখেন 364 ধারা অনুসারে, আসে জায়গা আছে, 364 ধারা অনুসারে দোষ স্বীকারের ভাষা হবে, দোষ স্বীকারের ভাষা হবে অভিযুক্তের ভাষা, অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা কি বলেন, ইংরেজি ভাষা। তো তাহলে আমার যে জিনিসটা এই জায়গায় বোঝা দরকার সেটা হলো যে দোষ স্বীকারটা কোন ভাষায় রেকর্ড করা হবে, আসামির ভাষা, আদালতের ভাষা, অথবা কি ইংরেজি ভাষা। ধরেন একজন নাইজেরিয়ান একজন ব্যক্তি, তিনি আমাদের দেশে এসে অপরাধ করলো, অপরাধ করার পরে এখন তিনি যদি স্বীকৃতি প্রদান করতে চান, উনি বাংলাও জানে না ইংলিশও জানে না, তাইলে দোষ স্বীকার রেকর্ড করবে কোন ভাষায়? তার ভাষায়। তার ভাষায় রেকর্ড করে ওটার আবার ট্রান্সলেট করবে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়, তখন আবার তারে বলবে যে তুমি এই কথা বলছো, এটা কি বলছো কিনা, তুমি একমত কিনা। বুঝতে পারছেন? তাহলে আমাদের পরীক্ষায় স্বাক্ষর থেকে একটা প্রশ্ন আসে, ভাষা থেকে একটা প্রশ্ন আসে। স্বাক্ষর যে 154-এ কে স্বাক্ষর করে, 200 ধারার সারাংশতে কে স্বাক্ষর করে, 161-এ কে স্বাক্ষর করে, 164-এ কে স্বাক্ষর করে। বুঝছেন? তো আবার ভাষা থেকে একটা আসে যে 164-এর ভাষা কি হবে, রায়ের ভাষা কি হবে, চার্জের ভাষা কি হবে। তাহলে ভাষা একটা পেলাম যে 164 ধারায় যে দোষ স্বীকার, এই দোষ স্বীকারের ভাষার কথা বলেছে 364 ধারায়। উত্তর কি হবে বলেন? অভিযুক্তের ভাষা বা আদালতের ভাষা বা কি বলেন, ইংরেজি ভাষা। বুঝছেন? এখন আমরা জেনে রাখা ভালো, এখানে যদি পড়ি যে ফৌজদারি কার্যবিধির 364 ধারার উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হতে হবে। 64 দ্বারা উল্লেখিত পদ্ধতিতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত হতে হবে। লিপিবদ্ধ বা রেকর্ডকৃত দোষ স্বীকারোক্তিটি এই যে অভিযুক্ত বললেন, অভিযুক্ত এবং আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। তাহলে দোষ স্বীকারে স্বাক্ষর করবে কে কে? অভিযুক্ত বা আদালতের ম্যাজিস্ট্রেট বা জজ। এখন তাহলে দোষ স্বীকারে কিন্তু শুধু আসামি একা স্বাক্ষর করবে না, কে করবে? অভিযুক্ত বা আদালতের ম্যাজিস্ট্রেট, মানে যে রেকর্ড করতেছে সেই ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে, আবার যে স্বীকার করতেছে সেও স্বাক্ষর করবে। তাহলে দেখেন এফআইআর এ স্বাক্ষর করে কয়জন? দুইজন। নালিশি দরখাস্তের সারাংশে করে কয়জন? দুইজন। 161-এ করে কয়জন? একজন। 164-এ করে কয়জন? দুইজন। বুঝছেন? 161-এ কে স্বাক্ষর করেন তানভীর সাহেব? 161-এ পুলিশ করে না সাক্ষী করে? দোষ 161-এ কে সাক্ষী করে? মানে মার তদন্ত করে দেওয়া, অফিসার। মার চেনেন? সঞ্চিতা, মার খাবেন? তদন্তকারী কর্মকর্তা। ধন্যবাদ। 161-এ কখনোই যে সাক্ষ্য প্রদান করছে, মানে যে বিবৃতি দিতে, সে কখনোই স্বাক্ষর করবে না। গতকালই পড়ছে।
তার মানে 161-এ স্বাক্ষর করে শুধু আয়ু। তারপরে দেখেন লিপিবদ্ধকৃত এমন বিবৃতি এবং দোষ স্বীকারোক্তি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলাটি অনুসন্ধান বা বিচার করা হবে তার নিকট প্রেরণ করতে হবে। এবং এই দোষ স্বীকার রেকর্ড করার পরে উনি তো আর ওনার কাছে রাখবেন না, যে ম্যাজিস্ট্রেট বিচার করবে তার কাছে পাঠাই দিবে। তারপরের লাইনটা দেখেন, মামলা করার বিচার এখতিয়ার থাকুক বা না থাকুক উপর উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারবে। অর্থাৎ মামলার বিচার করার এখতিয়ার থাকাটা প্রয়োজনীয় না। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দোষ স্বীকার রেকর্ড করতে দোষ স্বীকার রেকর্ড করতে হলে বিচার করার ক্ষমতা থাকা লাগবে কিনা, লাগবে কিনা বলেন? লাগবে না। যদি বলি যে ওই যে রিমান্ডের ক্ষেত্রে মনে আছে, রিমান্ড কারে বলে বিপাশ সাহেব? আপনি 2 দিন রিমান্ডে ছিলেন, কিন্তু রিমান্ড কাকে বলে? কোন তদন্ত রিমান্ড হয় নাই। নির্মল, আপনি কোন আসলে একমত? 24 ঘন্টার ভিতরে হুম। মানে তদন্ত চেষ্টা করতে পারে কে না পারে? পুলিশ। পুলিশ। হ্যাঁ, তারপর তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট 147 ধারায় মানে অধিক সময়ের জন্য আবেদন করবে, যে কোনটা করবে ওই বেশি। আমার ওই ব্যক্তিরে আমার হেফাজতে আরো দেয়া হোক, আমি ওই ব্যক্তিরে আরো জিজ্ঞাসাবাদ করতে চাই। এই যে কারাগার থেকে পুলিশের কাছে যে ফেরত পাঠানো সেটারই বলে রিমান্ড। বুঝছেন? তাহলে আমি যে কথা যে প্রসঙ্গে এই জিনিসটা আসলো, রিমান্ডের ক্ষেত্রেও বিচার করার এখতিয়ার থাক বা না থাক ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে। আবার 164 এর ক্ষেত্রেও বিচার করার এখতিয়ার থাক বা না থাক 164 দোষ স্বীকার বা বিবৃতি রেকর্ড করতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? এই জায়গায় যারা যারা আছে কার? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন জজ। কে বলেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন জজ বলে কেউ আছে? নাই। তারপরে অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারমূলক জবানবন্দি নিম্নের কে রেকর্ড করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, দায়রা জজ। কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা যদি দেখেন, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি ড্যাশ ধারায় বর্ণিত পদ্ধতি, আন্ডারলাইন করবেন, ড্যাশ ধারায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ বা স্বাক্ষরিত হইতে হবে। কত ধারায়? 364 ধারায়। তারপরে 6 নম্বর প্রশ্নটা দেখেন, ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কখন দোষ স্বীকারমূলক বক্তব্য রেকর্ড করতে পারে? অপরাধের তদন্তের সময়, অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে। বিচার শুরুর পর কি 164 ধারার জবানবন্দি রেকর্ড করা যায় কিনা বলেন? বিচার শুরুর পরে, বিচার শুরুর পরে যায়? বিচার শুরুর পরে যায় না। আচ্ছা, তারপরে সর্বশেষ প্রশ্নটা দেখেন যে আসামির জবানবন্দি কোন ভাষায় লিপিবদ্ধ করতে হবে? যে ভাষায় তার জবানবন্দি গৃহীত হয়েছে, আদালতের ভাষায়, বাংলা বা ইংরেজি ভাষায়, ক এবং খ উভয়। এই জায়গায় আমরা তো জানি আসামির ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, তো এই জায়গায় অপশনে ঠিক নাই। আপনি এখানে যে ভাষায় তার জবানবন্দি গৃহীত হয়েছে এটা ঠিক আছে, আদালতের ভাষার পাশে লেখেন আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, হওয়ার পাশে লেখেন আদালতের ভাষা বা ইংরেজি ভাষা, তাইলে উত্তর আবার ঠিক থাকে। এর নিলয় বিশ্বাস কি আপনি নাকি? আপনার নাম নিলয়? ছেলের নামে আইডি খোলেন কেন? পরে তো আমার পাপ হবে, আমি যদি আপনার নিলয় করে ডাক দিই। আপনি নির্মল, কত সুন্দর নাম, এটা নির্মল নামে আইডি খোলেন। কষ্টের জীবন জীবন কি সব আবি জবি খুলে বেড়ান। দেখেন, তাহলে আসামির জবানবন্দি কি কি ভাষায় রেকর্ড হবে ভাই? আসামের ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। পরের প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধি 364 ধারায় লিপিবদ্ধকৃত আসামির জবানবন্দিতে কে কে স্বাক্ষর করবে? আসামিও করবে, ম্যাজিস্ট্রেট বা জজও করবে, এটাও গুরুত্বপূর্ণ। জজ কোন জায়গাতে আসলো, তাই তো? ধন্যবাদ।
নির্মল পারবেন উত্তর দিতে? জজ ওই জায়গা তো আমরা পড়ছি যে দোষ স্বীকার রেকর্ড করতে পারে শুধুমাত্র কে কে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ওই জায়গায় কোনো জজ আছে? জজ নাই। তাহলে এই জায়গায় ম্যাজিস্ট্রেট বা জজ কথাটা বললো কেন? জজ ম্যাজিস্ট্রেট মানা যায়, কিন্তু জজ কেন বললো? তাই তো প্রশ্ন। আচ্ছা, তার উত্তর হলো, আপনাদের এক জায়গায় লেখাইছি দেখেন যে আরে, হ্যাঁ জানেন, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। নীল মোহাম্মদ সাহেবের যে প্রশ্নের উত্তর বলতেছিলাম আর কি, যে কেন এখানে যশ শব্দটা আসলো। আমি একটু আগে বলছি যে 364 ধারার বিধানাবলী 164 ধারার ক্ষেত্রেই যে প্রযোজ্য বিষয়টা তা না, এটা 342 ধারার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন 342 ধারা কি আছে আমরা জানি না। 342 ধারায় হলো যে আপনারা যারা কোর্টে গেছেন বা না গেলেও সমস্যা নাই, যখন একটা ফৌজদারি মামলায়, একটা জিয়ার মামলা হোক বা সিয়ার মামলা হোক, এবং ওই মামলাটার বিচার ম্যাজিস্ট্রেট আদালতে হোক বা দায়রা আদালতে হোক, ওই মামলা যখন চার্জ গঠন হয়, চার্জ গঠনের পরেই বিচার শুরু হয়। চার্জ গঠন মানে হলো আসামিরা ওই কাঠগড়ায় দাঁড়াই থাকে, আদালত বলে যে আপনাদের বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনারা কি দোষী নাকি নির্দোষ। তখন ওনারা যদি বলে নির্দোষ, তো বিচার শুরু হয়ে গেল। আর দোষী বললে সাথে সাথে সাজাও আদালত দিতে পারে, এটা সামনে পড়বো। তো যখন একটা মামলায় চার্জ গঠন হয়ে গেল, তো চার্জ গঠনের পরে একটা মামলার প্রথম যে ধাপ, যে মামলা করছে সে তার সাক্ষীদের হাজির করবে, সাক্ষীদের হাজির করবে। তারা এসে বলবে যে হ্যাঁ আসলে অমুক অমুক আমার বাড়ি চুরি করছে, বা অমুক অমুক চুরি করছে বা মারামারি করছে, আমরা দেখছি। তো এই সাক্ষীদের হাজির করবে, এবং প্রতিপক্ষের আইনজীবী সাক্ষীদের করবে কি বলেন? সাক্ষীদের করবে জেরা। তো জেরা করার পরে সাক্ষ্য গ্রহণও শেষ, জেরা করাও শেষ। তারপরের এই ধাপ যখন শেষ, মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, এটা আপনি আহ ম্যাজিস্ট্রেট আদালত হোক বা দায়রা আদালত হোক, প্রসেস সেম। তারপরের যে স্টেপটা, যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যায়, তারপরের যে পর্যায়টা সেটাকে বলে 342, বা আসামিকে পরীক্ষা। কি বলেন? 342 বা আসামিকে পরীক্ষা। আর এতদিন পর্যন্ত এই যে যে আপনার ওই আসামি রেগুলার ওই যে সাক্ষী তো সাক্ষ্য দেয়, আর আসামি ধার্য তারিখে আসে আর তারাই থাকে। তারা খালি তাদের কাছ থেকে কিন্তু কোনো কথা এতদিন পর্যন্ত শোনা হয় নাই। তো যখন আপনার সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেল বাদীপক্ষে, তখন আদালত আসামিরে প্রশ্ন করবে। এই পরীক্ষাটা করবে আদালত, প্রশ্ন করবে, কোনো উকিল না। স্বয়ং আদালত আসামিরে পরীক্ষা করবে যে তোমাদের বিরুদ্ধে এতদিন যে এই যে যে সাক্ষ্য গ্রহণটা হলো, তোমরা কি অনুতপ্ত কিনা, বা তোমরা কি দোষ স্বীকার করবা কিনা। আদালত যে কোনো প্রশ্ন আসামিরে পরীক্ষা করতে পারে। তাহলে এটা বলে আসামিকে পরীক্ষা, পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড, সেকশন 342 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। তো এই 342 ধারায় আসামি যদি বলে যে আমি, উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন একটা ঝালকাঠিতে দুজন বিচারককে হত্যা করেছিল জেএমবি সদস্যরা, তখন আদালত 342-তে জিজ্ঞাসা করে যে আপনারা কি এই এতদিন ধরে যে সাক্ষ্য গ্রহণ হলো তাতে তো প্রমাণিত হয়েছে যে আপনারা আসলেই দোষ দোষ করেছেন, আপনারা কি অনুতপ্ত কিনা। আদালত জিজ্ঞাসা করছে ওই আসামিরা বলছে যে আমরা তো অনুতপ্ত নাই, সুযোগ পাইলে আরো বোমা মারতে চাই। তাহলে এই যে 342-তে সে যা বললো, এই 342-তে যা বলছে, এটা আবার ম্যাজিস্ট্রেট বা আদালত, একটা জজ সেটা কি করবে? লিখে নিবে। লেখার পরে ওই লেখায় আসামিও স্বাক্ষর করবে, ওই লেখায় ম্যাজিস্ট্রেট বা জজও স্বাক্ষর করবে। বুঝতে পারছেন? এই কারণে বলতেছে যে 364 ধারায় যে যদি কেউ দোষ স্বীকার, মানে যদি কেউ দোষ স্বীকার করে, ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করে, আবার কি জজও স্বাক্ষর করে। এখন 164 ধারার ক্ষেত্রেই তো শুধু 364 প্রযোজ্য না, বরং 342 ধারার ক্ষেত্রেও 364 ধারা প্রযোজ্য। এই কারণেই এই জায়গায় যশ শব্দটা আছে। কিন্তু শুধু 61 ধারার ক্ষেত্রে কিন্তু যশ শব্দটা প্রযোজ্য হবে না। যশ শব্দটা প্রযোজ্য হবে কিসের ক্ষেত্রে? 364-র সাথে 342 যখন তখন। বুঝছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দেখেন, ধারা 165+166, ধারা 165+166, তীর চিহ্ন দিয়ে লেখেন আয় ও কর্তৃক স্থান তল্লাশি।
63। আয় কর্তৃক স্থান তল্লাশি। আয় শব্দের অর্থ কি ভাই? ইনভেস্টিগেটিং অফিসার। এই স্থান মানে তদন্তের স্বার্থে উনি যে কোনো জায়গায় তল্লাশি করতে পারে। এটাই হলো 165 আর 166। যদি বলেন যে স্যার 165 আর 66 দুই জায়গায় কি আছে, আয়ও তার নিজ এলাকার মধ্যে তল্লাশি করবে 165, তার এলাকার বাইরে গেলে 166। এলাকার বাইরে হলো গোপালগঞ্জের পুলিশ গোপালগঞ্জে তল্লাশি করবে, তাহলে 165 ধারার বিধান প্রযোজ্য হবে। গোপালগঞ্জের পুলিশ যদি কোথায় থাকে, নড়াইল থাকে, তাহলে সেটা প্রযোজ্য হবে 166। বুঝছেন? তাহলে যে জিনিস জানলেন ভাই, যে যদি বললে তল্লাশি করে কত দাঁড়ায়, তদন্তকারী কর্মকর্তা 165 166, নিজ এলাকার মধ্যে হলে কত 165, আর নিজ এলাকার বাইরে হলে 166। বলেন তো দেখি মনে আছে কিনা আপনাদের, যে তল্লাশি কাদের সামনে করতে হবে, কয়জন ব্যক্তির সামনে? দুই বা ততোধিক। কোন ধরনের ব্যক্তি? স্থানীয় গণ্যমান্য, স্থানীয় গণ্যমান্য, এবং তাতে অবশ্যই তাদের সিগনেচার থাকতে হবে। জি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, অনলাইনে যারা আছেন আপনারা তেমন প্রশ্ন করেন না, আবার অফলাইনেও যারা আছেন আপনারাও প্রশ্ন খুব কম করেন। কোনো প্রশ্ন থাকলে করেন, এই জায়গায় লাজ লজ্জার কিছু নাই, মনে করবেন যে বেহাইয়ে হইয়ে পড়তে আইছেন। আর এতকাল যে পাঠদান পদ্ধতি আপনারা আসছেন, যে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে খুব কম মানুষ স্বপ্রণোদিত হয়ে স্যারদের প্রশ্ন করি, এবং চেষ্টা করি যে আমারও যাতে স্যার প্রশ্ন না করে আর আমিও যাতে না করি। কিন্তু এই জায়গা তা না। এই জায়গায় আপনি যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনারে বোঝানো হবে, এবং এখানে আমাদের সবার সাথে সবার যোগাযোগ হবে। স্কুল কলেজে দেখা গেলো যে স্যাররা এসে নির্দিষ্ট কয়েকজনের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে না, কিন্তু আমাদের এই জায়গায় সবার সাথে সবার কথা হবে। কিছু না বুঝলে অবশ্যই জানাবেন। বলেন নির্মল, তানমিন, বুঝতেন কিনা? হ্যাঁ, 364 ওই যে 164 ও 342 হ্যাঁ কিন্তু প্রযোজ্য। হ্যাঁ। ওই যে বাইরে একটা কথা বলো দশ, হুম। এরপর যদি দুই ধারা উল্লেখ থাকে তাহলে তাহলে উল্টোটাই চলবে। কি ধারা উল্লেখ থাকলে? না বলছি যে দুইটা যদি ধারা থাকে, হ্যাঁ 164 ও 342, আমি প্রত্যেকটি একসাথে 170 মানে তারা যদি থাকতো না, তাই বলতে উত্তর শোনেন, এই কথা আপনারা যদি বলে যে 164 কে স্বাক্ষর করবে, উত্তর হবো অভিযুক্ত ব্যক্তি আর ম্যাজিস্ট্রেট, কথা শেষ। ওই জায়গায় জজ আসে না। জজ ওই জায়গায় লিখছে কেন, যদি বলে 342 কে স্বাক্ষর করবে, তাহলে অভিযুক্ত ব্যক্তি বা আসামি প্লাস ম্যাজিস্ট্রেট বা জজ, কারণ 342 ধারার বিধান ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য, দায়রা আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য। দায়রা আদালতে তো ম্যাজিস্ট্রেট থাকে না, দায়রা আদালতে থাকে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কে যুগ্ম দায়রা জজ। তানভীর সাহেব, তানভীর সাহেব বলেন যে দোষ স্বীকার কাকে বলে, কনফেশন? নিজের অপরাধ নিজে স্বীকার করবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। সঞ্চিতা, স্বীকৃতি কারে বলে? কোন ঘটনা সম্পর্কে একজন ব্যক্তি যা জানে সেটাই কি স্বীকৃতি। ধন্যবাদ। তা আমরা চলে আসি পুলিশ ডায়েরি। দুইজন, 342-এও দুইজন, 164-তেও দুইজন, আর এই যে দুইজন স্বাক্ষর করবে এই কথাটা বলা আছে 364-তে। পুলিশ ডায়েরি, পুলিশ ডায়েরির নিচে লেখেন কেস ডায়েরি। স্যার নিজ এলাকায় কত ধারা বলছিলেন স্যার? 165, আর নিজ এলাকার বাইরে হলে 166। জি স্যার, থ্যাংক ইউ। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি পুলিশ ডায়েরি অর্থ। ভাই পুলিশ ডায়েরি খুব সোজা।
একজন তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত একটা যে ডায়েরিতে লিপিবদ্ধ করে সেটারই বলে পুলিশ ডায়েরি। কারণ আজকে একটা মামলার তদন্তপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর নির্মল দাস। এখানে নির্মল দাস এই মামলাটার শুরু থেকে শেষ পর্যন্ত মানে পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত উনি কবে থেকে তদন্ত শুরু করলেন, কোন কোন জায়গায় তল্লাশি করলেন, কার কার 161 করলেন, এই সব কিছু একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে। এই এই ডায়েরিটাকে কি বলে? পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি। এবং এটা এই সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 172 ধারায়। তো যদি আপনাকে বলে যে পুলিশ ডায়েরি সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 172 ধারায়। ধন্যবাদ। দেখেন, পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটাই হলো পুলিশ ডায়েরি। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 172 ধারায় পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান করা হয়েছে। কত ধারায়? 172 ধারায়। পুলিশ ডায়েরি গোল্ডেন কেস ডায়েরি নামেও পরিচিত। এই যে পুলিশ ডায়েরি, এর আর এক নাম কি? কেস ডায়েরি। পুলিশ ডায়েরিতে যে সকল বিষয় লিপিবদ্ধ করে ফৌজদারি কার্যবিধির 172 ধারায় বলা হয়েছে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবে এবং আন্ডারলাইন করবেন কখন তিনি খবর বা তথ্য পেয়েছিল, কখন তিনি তদন্ত শুরু এবং সমাপ্ত করলো, কোন কোন স্থান বা স্থান সময় তিনি পরিদর্শন করলো এবং তার তদন্তের মাধ্যমে তিনি কোন কোন ঘটনার সময় চিহ্নিত করলো সেই বিষয়ে একটি বিবৃতি তিনি পুলিশ ডায়েরিতে লিপিবদ্ধ। বুঝছেন? এখন আমরা চলে আসি পুলিশ ডায়েরির ব্যবহার। যে কোনো গোল্ডেন ফৌজদারি আদালত, যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতে গোল দিবেন অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে। তাহলে পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারে কে বলেন? ফৌজদারি আদালত। এই ডায়েরি গোল দিবেন সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে বরং উক্ত মামলার গোল দিবেন অনুসন্ধান বা বিচারের গোল দিবেন সহায়ক হিসেবে আদালত ব্যবহার করতে পারে। তো যদি বলে পুলিশ ডায়েরি কি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কিনা? পুলিশ ডায়েরি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে কি হিসেবে? অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ ডায়েরি কি ব্যবহার করা যাবে, কি হিসেবে ব্যবহার করা যাবে? অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে, নাকি? আচ্ছা, পুলিশ ডায়েরি পুলিশ তার আন্ডারলাইন করবেন স্মৃতি পুনর্জীবিত করার জন্য টু রিফ্রেশ হিজ মেমোরি ব্যবহার করতে পারে, বা এমন পুলিশ কর্মকর্তার আন্ডারলাইন করবেন পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারে। স্মৃতি পুনর্জীবিত টু রিফ্রেশ হিজ মেমোরি, স্মৃতি পুনর্জীবিত মানে বুঝেন? বাংলা সিনেমায় স্মৃতি পুনর্জীবিত করে না? একবার আঘাত, একবার মার খেয়ে ভুলে গেছে, এরপরে আবার স্মৃতি পুনর্জীবিত ডাক্তার ঠিক করতে পারে না, পরে ভিলেনরা এসে আবার মাথায় আবার বাড়ি দিছে, তখন স্মৃতি পুনর্জীবিত হয়ে গেছে। তো এই স্মৃতি পুনর্জীবিত হচ্ছে এরকম যে ধরেন একজন পুলিশ কর্মকর্তা তিনি তো একটা বিষয় তদন্ত করলেন, করার পরে তিনি তো তদন্ত প্রতিবেদনও জমা দিলেন। ধরেন তিনি যখন এই মামলাটা হয় 2020 সালের মামলা, তো উনি 2000 আর পুলিশে সাক্ষী হিসেবে তলব করছে 2025 সালে। তো উনি তো অবশ্যই এই 5 বছর গোপালগঞ্জ থানায় থাকবেন না। তিনি তো এর এর মধ্যে দেখা গেল একাধিক থানা পরিবর্তন করছেন, বা একাধিক থানা পরিবর্তন করুক বা না করুক, উনি তো একটা মামলায় তদন্তকারী কর্মকর্তা ছিলেন না, উনি তো অনেক মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। এখন যখন ওনাকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ডাকা হলো, তখন উনি এই মামলার বিষয়বস্তু ভুলে গেছে, মানে কি তদন্ত করছিলাম, স্যার কোন কোন জায়গা। হ্যাঁ স্যার বলেন, বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভালো আছেন স্যার? ভাই। স্যার এই যে পুলিশ ডায়েরি ব্যবহার ব্যবহার করতে পারে 19 পেজের ছোট করে, স্যার এটা অর্থটা বুঝলাম না স্যার। আপনার বোঝানোর জন্য প্রথমে মিউট করে দিলাম, পরে বোঝাবো। শুনেন, পড়ানোর মাঝে এইভাবে প্রশ্ন করা উচিত না। আপনারা যখন আমি বলি যে প্রশ্ন করেন ওই মুহূর্তে প্রশ্ন করবেন, নাহলে তো আমার এই যে কি বলতেছিলাম এই ফ্লোটা হারায় গেছে। দেখেন, তো যে কথা বলতেছিলাম আর কি, আগে যা বলি তাই শুনেন। আমি পড়াচ্ছি এক জায়গায়, আপনি দেখতেছেন আর এক জায়গায়, তাইলে হবে না। যে কথা বলতেছিলাম, ধরেন আমাদের নির্মল সাহেব একজন পুলিশ অফিসার, উনি গোপালগঞ্জ থানায় ছিলেন 2020 সালে। উনি রাবেট হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা। ধরেন রাবেটটা তো চিনেন। এখন
রাবেট হত্যা মামলার তদন্ত প্রতিবেদন উনি 2020 সালেই দিয়ে দিছে। এরপরে নির্মল সাহেব নড়াইল গেছে, যশোর গেছে, ঢাকা গেছে, কক্সবাজার গেছে, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করছে। এখন একটা হত্যা মামলার বিচার শুরুর সময় যখন সাক্ষী হিসেবে আয়োর ডাক পড়ছে, আয়ো সাক্ষ্য দিতে আসছে, আয়ো যখন সাক্ষ্য দিতে আসছে তখন 2025 সাল, 2025 সাল। এখন ভাই এই 2025 সালে আসলে এখন এর মধ্যে তো উনি অনেকগুলো মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। এখন রাবেট হত্যা মামলায় উনি কার কার 161 করছিল, কোন কোন জায়গা গেছিল, কোন কোন জায়গা তল্লাশি করছিল, এটা ভুলে যাওয়াই স্বাভাবিক, মানুষ তো আর কম্পিউটার না। তো তখন উনি যখন কাঠগড়ায় দাঁড়াইছে, উনি কাঠগড়ায় দাঁড়াইলে তখন আদালত ওনারে, মানে আদালতের কাছে উনি বলতে পারে যে ওনার আমি আমার পুলিশ ডায়েরি এই বিষয়ে আমি যে তদন্ত করছিলাম এটা আমি দেখতে চাই, আমার স্মৃতি পুনর্জীবিত করতে চাই, তখন উনি ওইটা দেখে সাক্ষ্য প্রদান করতে পারেন। বুঝছেন? এখন নর্মালি আসামি পক্ষ কখনোই পুলিশ ডায়েরি দেখার অধিকারী হবে না, কিন্তু নির্মল বা ওই পুলিশ অফিসার যদি ওই পুলিশ ডায়েরি দেখে একবার স্মৃতি পুনর্জীবিত করে, তাহলে ভাই আসামি পক্ষের আইনজীবী আবার ওইটা দেখতে চাইতে পারে এবং ওনারে ওই বিষয়ে জেরা করতে পারে, যে পুলিশ ডায়েরিতে কি আছে এই বিষয়ে ওনারে জেরা করতে পারে, যদি পুলিশ ডায়েরি দেখে কি করে স্মৃতি পুনর্জীবিত করে। কিন্তু পুলিশ যদি স্মৃতি পুনর্জীবিত না করতো, মানে পুলিশ নিজে যদি ওই ডায়েরি না দেখতো, তাহলে আসামি পক্ষের আইনজীবীও দেখার অধিকারী হতো না। বুঝেন কিনা? তাহলে পুলিশ ডায়েরি পুলিশ কি করার জন্য ব্যবহার করতে পারে? স্মৃতি পুনর্জীবিত। এবং যদি স্মৃতি পুনর্জীবিত করে তাহলে আসামি পক্ষের আইনজীবী আবার ওই বিষয়ে তারা কি করতে পারবে? জেরা করতে পারবে। এখন আমাদের নড়াইলের এক ভাই প্রশ্ন করছে, আমি যতদূর আগে উত্তরটা দেই, পরে আবার ওনার প্রশ্ন নেই, সাক্ষ্য হিসেবে গ্রহণ না করে মামলার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো সাক্ষ্য হিসেবে ব্যবহার মানে হলো যে এটার ভিত্তির উপর ভিত্তি করে আদালত মামলার রায় দিতে পারে। যদি পুলিশ ডায়েরি যদি সাক্ষ্য হতো তাহলে ওই পুলিশ ডায়েরির উপর ভিত্তি করে রায় দিতে পারতো, হয় কারা সাজা দেবে নাহলে কি করবে, তালাক দিবে। কিন্তু এটা সাক্ষ্য না, উনি জাস্ট এটারে ওই অন্য দেখতে পারে যে আসলে পুলিশ কি তদন্ত করছে, সহায়ক হিসেবে ব্যবহার করবে, কিন্তু এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এটাও যে বুঝেন না, আরো ভালো উদাহরণ দেই, এই পুলিশ খাবারের সাথে যদি তুলনা করি, এটাকে খাবার হিসেবে ব্যবহার করা যাবে না, পুলিশ ডায়েরি খাওয়া যায় না। পুলিশ ডায়েরি হলো খাবারের টেস্ট বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, যেমন পুলিশ ডায়েরি টেস্টিং সল্ট। আপনি কি টেস্টিং সল্ট খাইয়ে পেট ভরাইতে পারবেন? পারবেন না। তাহলে পুলিশ ডায়েরিও সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। পুলিশ ডায়েরি কিসে ব্যবহার করা যায়? বিচার বা অনুসন্ধানের সহায়ক হিসেবে। অর্থাৎ টেস্টিং সল্ট খেয়ে আপনি পেট ভরাইতে পারেন না, কিন্তু টেস্টিং সল্ট দিয়ে টেস্ট খাবারের টেস্টারে কি করানো হয়? বানানো হয়, জি, মনোসোডিয়াম গ্লুটামেট। আচ্ছা, যাই হোক, তো এই হলো কথা। এখন যে ভাই প্রশ্ন করছিলেন, এখন আপনি আপনার প্রশ্নটা আবার করেন, আমি আনমিউট করে দিছি, এখন করেন, বলেন। এই আপনার নাম ভুলে গেছি, করেন নোরাইলি ভাই, বলেন। হ্যালো, রাগ হইছেন নাকি? বলেন, বলেন না, আনমিউট করতে পারতেছে না মনে হয়। আপনার সিটি পুনর্জীবিত করেন। স্যার হ্যাঁ বলেন বলেন, ওই যে এই তো। লেখা, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এখন, বলতেছি স্যার আবার লেখা আছে পুলিশ ডায়েরি, পুলিশ সরি পুলিশ ডায়েরি বিচার স্মৃতি পুনর্জীবিত করার জন্য এই লাস্টে লেখা আছে স্যার ডায়েরি ব্যবহার করতে পারে 19 লেখা রয়েছে, ছোট করে 19, এই 19-এর অর্থটা কি স্যার আমি বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, 19-এর অর্থ তাই? 19-এর অর্থ জি একেবারে স্যার, জি নিচে স্যার। চলে আসেন, দেখেন এই যে 19, 19 হলো ফুটনোট। এই 19-এর আগে হ্যাঁ, আরো 8বার আমরা এরকম আছে। এই যে এখানে পুলিশ জি জি কর্মকর্তা ওইটা। বলতে পুলিশ ডায়েরি প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তাকে বোঝানো হয়েছে। পুলিশ ডায়েরি প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা উক্ত পুলিশ ডায়েরি স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করতে পারে। 19-এর ব্যাখ্যা এই যে ওই জায়গায় পুলিশ কর্মকর্তা বলতে বোঝানো হয়েছে যে তদন্তকারী কর্মকর্তা তাকে। বুঝছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। দেখেন,
আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে আপনারা, স্যার আমি নিচে খেয়াল করছিলাম না স্যার। না না আমি বলি আপনারাই আন্ডারস্টিমেট করতেছি না সবাই রে, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই। আপনারা সবাই এলএলবি গ্রাজুয়েট, গ্রাজুয়েশন তো অন্য সাবজেক্টে করছেন, আবার এলএলবি তেও করছেন, বাট আমাদের ফুট নোটের সাথে পরিচয় কেবল, অন্য কোনো বইতে জীবনে ধ্যান নাই। এই যে দেখেন, পুলিশ ডায়েরি, পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য টু রিফ্রেশ হিজ মেমোরি ব্যবহার করলে, বা এমন পুলিশ কর্মকর্তার আন্ডারলাইন করেন পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণের উদ্দেশ্যে যদি আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করে, সেই ক্ষেত্রে সাক্ষ্য আইনের 161 ও 145 ধারার বিধান প্রযোজ্য হবে। এটার অর্থ ওই যে কতদিন 161 পড়ছিলাম না, যে 161 যা বলছে আর আদালতে এসে যদি ভিন্ন কিছু বলে, লাল শার্ট আর হলুদ শার্ট, তাহলে আসামি পক্ষের আইনজীবী এটা প্রমাণ করতে পারে যে তুমি বিশ্বাসের অযোগ্য। তাইলে এই সেম জিনিস এই ক্ষেত্রেও প্রযোজ্য, যে পুলিশ ডায়েরিতে লেখা আছে এক কথা আর সে বলতেছে আর এক কথা, এই পরস্পর বিরোধিতা প্রমাণ করতে পারে সাক্ষ্য আইনের 145 আর কত 161। অর্থাৎ এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি পুলিশকে জেরা করতে, অর্থাৎ এই ক্ষেত্রে আসামি পক্ষ পুলিশ ডায়েরি পুলিশ বিষয়ে পুলিশকে জেরা করতে পারবে। আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। এই যে দেখেন, এটা বিবিআই এই লাইনটা, আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী হবে না। 3টে স্টার দেন। আসামি বা তার বৈধ প্রতিনিধি পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে বা দেখার অধিকারী হবে না, এই কথাটার অর্থ হলো আসামি পক্ষের কেউ পুলিশ ডায়েরি দেখতে পারবে না। বুঝছেন? 161 দেখা যায়, 164 দেখা যায়, কিন্তু 172 দেখা যায় না। নির্মল বলেন তো, 172 বা পুলিশ ডায়েরি কখন দেখতে পারে আসামি পক্ষ? স্যার বৈধ তদন্তকারী কর্মকর্তা উনি যদি ওনার ভিত্তি প্রযোজ্য মানে প্রযোজ্য করার জন্য ওনার নির্দেশে দেখে, তাহলে তাহলে দেখতে আসামি জেল করার সময় অবশ্যই তাকে দেখ, আপনার মাথায় তো ধরতেছে কিভাবে? না ভালোই তো ধরে মাথায়, তাই বলতেছি। দেখেন, তারপরে দেখেন, অধস্তন পুলিশ কর্মকর্তা কোন অপরাধের তদন্তের ফলাফল বা প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবে, এটা হলো 168। 3টে স্টার দেন। মানে ওই যে তদন্ত করার পরে তদন্তের যে রিপোর্ট, এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিবে, এই কথাটাই বলছে কততে? 168। দেখেন, আমরা গতকাল মোটামুটি 160 পড়ছি, লিখিতভাবে তলব করা, তলব করার পর আসলে জবানবন্দি নিবে 161। জবানবন্দি কখন ব্যবহার করা যাবে কখন যাবে না 162। তারপরে মিথ্যা ভয় ভীতি প্রলোভন দিয়ে রেকর্ড করা যাবে না 163। আজকে বললাম 164-তে তো স্বীকার বা বিবৃতি রেকর্ড করা কে করবে? ম্যাজিস্ট্রেট। 165-66 হলো তদন্তকারী কর্মকর্তা কর্তৃক স্থান তল্লাশি। 167 এর আগে পড়ছি আমরা, 167 মনে আছে? রিমান্ড। 167-তে দুইটা জিনিস আছে, যে রিমান্ডের আবেদন এবং রিমান্ড একটানা কতদিন? 15 দিন। আর 167-র পাশে আছে কোন অপরাধ তদন্তের সময় পুলিশ কর্তৃক 120 দিন। আর এই যে পেলাম 168, 168-তে এসে তদন্তকারী কর্মকর্তা তদন্তের ফলাফল কার কাছে জানাবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানাবে। বিগত বছরের প্রশ্ন, একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারে সাক্ষ্যের জন্য, তদন্তের জন্য, বিচারের জন্য, সুরতালের জন্য। কিসের জন্য? বিচারের জন্য। অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে না, অনুসন্ধান বা বিচারের সহায়ক। সেলফ প্র্যাকটিসে চলে আসি। ফৌজদারি কার্যবিধির দেশ তদন্তের পর পর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 169। 3টে স্টার দেন। এবং নিচে স্টার দিয়ে লেখেন থানা থেকে জামিন। থানা থেকে জামিন কত দাঁড়ায়? আসলে ধরে এসে থানা থেকে দেখলে আচ্ছা, তাহলে
2 নম্বর প্রশ্নটা পড়ি। ফৌজদারি কার্যবিধির 169 ধারায় তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে বন্ড সম্পাদন করে মুক্তি দিতে পারে। ব্যাখ্যাটা দেখেন। তদন্ত চলাকালীন সময়ে এবং অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকলে, আন্ডারলাইন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্ত কর্মকর্তা তদন্তে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য পেলে অপ্রতুল অভিযুক্তকে মুক্তি দিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 169 ধারায় কে কে জামিনে মুক্তি দিতে পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আর কে? তদন্ত কর্মকর্তা, মানে ওসি সাহেবও পারে, আইও পারে। বুঝছেন? তারপরে দেখেন, যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয় তখন পুলিশ কর্মকর্তা মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবে। জামিন দিল না, যদি মনে হলো যে সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত, তাহলে তিনি মামলাটা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 170 ধারায়। তাহলে তদন্ত প্রতিবেদন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিচ্ছে 168, থানা থেকে জামিন দিছে কত? 169। যদি মনে করে যে না সব ঠিকঠাক আছে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 170। 4 নাম্বার প্রশ্নটা দেখেন। ফৌজদারি কার্যবিধির কত ধারায় পুলিশ ডায়েরি অফ প্রসিডিংস ইন ইনভেস্টিগেশন সম্পর্কে বিধান করা হয়েছে? কত ধারায়? 172। 9 নাম্বার প্রশ্নটায় চলে আসি যে পুলিশ ডায়েরি বিষয়ে কখন আসামি পক্ষ পুলিশকে জেরা করতে পারে। পুলিশ ডায়েরি পুলিশ তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করলে, পুলিশ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য নির্ধারণে আদালত পুলিশ ডায়েরি ব্যবহার করলে। ক এবং খ কি বলেন? বই। ধারা 171, এটা একটু লেখেন। তার আগে 12 নম্বর প্রশ্নটা একটু পড়ে ফেলি। কোন মামলার পুলিশ ডায়েরি চেয়ে তলব করতে পারে না উক্ত মামলার কে? আসামি বা আসামির বৈধ প্রতিনিধি। আসামি বা আসামির বৈধ প্রতিনিধি। 171 ধারাটা লেখেন। দেখেন, কোন সংবাদদাতা বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না। যেতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না। কোন সংবাদদাতা বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দেওয়া যাবে না। সংবাদদাতা মানে হলো যে এজাহার দায়ের করছে, তিনি যদি যেতে চান তাহলে তদন্তকারী কর্মকর্তা ওনার বাধা দিতে পারবে না, আর উনি যদি যেতে না চান তাহলে ওনার বাধ্যও করতে পারবে না। তাহলে দেখেন, আমরা 160 থেকে 160 থেকে 172, নট অনলি 160, আমরা যদি এইভাবে চিন্তা করি যে 154 থেকে আমলযোগ্য অপরাধের তথ্য যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানায়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফআইআর হিসেবে রেকর্ড করে 154 ধারায় এবং তদন্ত করে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 156(1). অপরদিকে আমল অযোগ্য মামলার তথ্য জানাইলে সেটা জিডি হিসেবে রেকর্ড করে এবং 155(2) ধারা অনুসারে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয় তাহলে সেটা তদন্ত করতে পারে। তদন্তের ক্ষেত্রে সাক্ষীরে বা ঘটনা সম্পর্কে পরিচিত ব্যক্তিকে লিখিতভাবে তলব করে 160। সে আসার পরে তার জবানবন্দি রেকর্ড করবে 161। সে সকল প্রকার প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কিন্তু যে উত্তর দিলে সে নিজেই দণ্ড বা বাজেয়াপ্তির দিকে চলে যেতে পারে, ফেসে যেতে পারে, সেই ধরনের উত্তর দিতে বাধ্য না। এটাও 161। 161 ধারার বিবৃতিতে তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করবে এবং 161 ধারার বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। তবে সাক্ষ্য আইনে মৃত্যুকালীন ঘোষণা এবং আলামত উদ্ধার করলে সাক্ষ্য আইনের 32 ধারা বা 27 ধারার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটা বলছে 162। এছাড়া 161 ধারার বিবৃতির সাথে সাক্ষী যখন সাক্ষ্য প্রদান করছে তার পূর্ববর্তী বিবৃতির
বৈসাদৃশ্য বা পরস্পর বিরোধিতা প্রমাণ করা যায় সাক্ষ্য আইনের 145 ধারায়। আর জেরার সময় আর বাদী পক্ষ ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 157 ধারায়, পুনঃজবানবন্দির সময় এটাও বলেছে 162। সাক্ষীরে কোনো প্রকার ভয়ভীতি প্রলোভন হুমকি দেওয়া যাবে না, এটা 163। ম্যাজিস্ট্রেট দোষ স্বীকার রেকর্ড করে বা স্টেটমেন্ট রেকর্ড করে 164। তদন্তকারী কর্মকর্তা কোন স্থান নিজের এলাকায় তল্লাশি করে 165। এখতিয়ার বহির্ভূত এলাকায় তল্লাশি করে 166। রিমান্ডের আবেদন বা তদন্তের সময়সীমা, এটা আছে 167। এরপরে তদন্ত শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে রিপোর্ট দিবে 168। তদন্ত শেষে বা তদন্ত চলাকালীন সময় যদি পুলিশ অফিসার বা আয়র মনে হয় যে আসামি কোনো দোষ করে নাই, তার জামিন দিবে 169। আর যদি মনে হয় যে না, মামলা চালু রাখার যথেষ্ট কারণ আছে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 170। তদন্তকারী কর্মকর্তার সাথে কাউকে যেতে বাধ্য করা যাবে না, বা যেতে চাইলে বাধা দিবে না, 171। আর পুলিশ ডায়েরি সম্পর্কে জানলাম 172। তো আমাদের একটু বিরতি, তারপরে আবার শুরু করবো ইনশাআল্লাহ।